প্রবল ঝড় বৃষ্টি আর এর জেরে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটল মমতার বিমান। আর এই ঘটনায় প্রশ্নে এটিসি, তারা আগে থেকে কেন সতর্ক করলো না? সেটা করলে তো এমন বিপত্তিতে পড়তে হতো না। প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের 1 ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনই সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না। তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনই সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন। আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে যে 3 জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই 3-এর কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশ সীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় 1.5 ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে 30 মিনিট। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল 3:55, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল 5:19। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত 2 ঘন্টার জ্বালানি মজুদ ছিল। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই। ওখানে অপেক্ষা করা হয় বৃষ্টিটা কমে গেলে, তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় 1.5 ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি, এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা। খারাপ আবহাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে নামতে সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। তবে এই প্রথমবার নয়, প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে এবং তারপর বিপর্যয় কাটার পর ল্যান্ডিং হয়। এর আগেও একাধিকবার মমতার বিমান বিপত্তির ঘটনা ঘটেছে।
বীরভূমের দুবরাজপুর থেকে সভা সেরে কলকাতায় ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রওনা হয় বৃহস্পতিবার দুপুর 3:39 কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল 3:55। তার কিছুক্ষণ আগেই দুর্যোগ, শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। এই দুর্যোগের জেরে প্রায় 1.5 ঘন্টা আকাশেই চক্কর কাটতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। গত বছরের 25শে নভেম্বর বনগাঁয় কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তার। রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এ নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময়ও বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূল হামলা পাল্টা হামলা। নওশাদের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ। কি ঘটেছে জানবো কল্যাণের কাছ থেকে। কল্যাণ, একেবারেই মিমি জানিয়ে রাখি, ভোটের আগে আবার উত্তপ্ত ভাঙড়। যতই ভোট এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। আজকে যখন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম সেরে যখন পাকাপোল থেকে হাতিশালার দিকে ফিরছিল, সেই সময় তিনি খবর পান বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পাকাপোল এলাকায় আসেন এবং সেখানে আর যে সমস্ত কর্মী সমর্থক ছিল তার সঙ্গে তারা কিন্তু যে এলাকার যে তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত অভিযোগ যে খায়রুল ইসলাম, তারই লোকজন এই আইএসএফ কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকার আইএসএফ কর্মী সমর্থক ছিল তারা এই খায়রুল ইসলামের যে গ্যারেজ রয়েছে সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তাদেরকে তাড়া করে। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাদের
তাদেরকে নিয়ে যাওয়া হয় জিরানগাছা গ্রামীণ হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা যেমন ঘটনাস্থলে আসে, তারই পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারাও ঘটনাস্থলে আসে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মূলত নওশাদ সিদ্দিকী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে এই এলাকা থেকে নওশাদ সিদ্দিকী যাওয়ার জন্য বলে। পরে নওশাদ সিদ্দিকী এই এলাকা থেকে বেরিয়ে যায়। তবে যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো ভাঙড়ে। যে ঘটনা লাগাতার যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার যে ঘটনা ঘটছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। মিমি, ধন্যবাদ কল্যাণ। যখন লাইট নামিয়েছি আমাকে যখন খবর আসে এটা হিংসা হতে পারে, মাইকে আমি বলছি প্রশাসন এটাকে দেখুক। কদিন আগেই গেলে রংপুর চুন টানতে গিয়ে আমাদের কর্মীদের আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালালো, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরপেক্ষতা থাকছে না। তারপরে আমাদের বলেছি আজকে বড়বাবু সম্মানার্থে উনি যেহেতু সরাসরি এসে কথা বলেছেন আমাকে মেডিকেল করে জমা করতে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে দেখি। লাইন লাভিয়ে আক্রমণ কারা চালিয়েছে তদন্ত করুন। যখন দেখছে ফেসে যাবো, এবার নির্বাচন কমিশনের আন্ডারে চলে এসছে, নিজেদের একটু গাড়ি ফাড়ি হয়তো ভাঙচুর করিয়ে দিয়ে আমাদের নামে দুধ। হঠাৎ করে নওশাদ সিদ্দিকী এই সভা থেকে উস্কানি দেয় যে তাদের একজন কর্মীকে নাকি খয়রুল মারধর করেছে। ওখান থেকে সামান্য একটু দূরে আমাদের খয়রুলের একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে জেসিবি ছিল, গাড়ি ছিল, সেখানে সেগুলো এই গ্যারেজ ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গোটা ভাঙড় জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা, ক্ষমতা দখলের জন্য পাগল হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী করছে। চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল। তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। সোমবারই ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল কমিশনের। নন্দীগ্রামের বিডিওকে এর আগে ভবানীপুরে ভোটের দায়িত্ব দেয় কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনে চিঠি দেয় আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস এবং এরপরই রিটার্নিং অফিসার বদলের সিদ্ধান্ত কমিশনের। ভবানীপুরে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। দুদিনের মধ্যেই ভবানীপুরে বদলের সিদ্ধান্ত কমিশনের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এর আগে যখন নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল, তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল এবং তার কয়েকদিনের মধ্যেই 48 ঘন্টার মধ্যেই একেবারে 3 জনের নামের তালিকা তলব করা হলো মুখ্য সচিবের কাছে। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস গোড়া থেকে আপত্তি জানিয়ে এসেছে ভবানীপুরে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুর তুলেছেন। কারণ তিনি অভিযোগ জানিয়েছেন যে নন্দীগ্রামে বিডিও হিসেবে নিয়োগ করা হয়েছিল ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে, তাকে কেন ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, এই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। শুধু তাই না, তৃণমূল কংগ্রেসের তরফে আপত্তি জানিয়ে গত 24শে মার্চ জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার নিয়োগ করার জন্য রাজ্য সরকারের থেকেই 3 জনের নামের তালিকা চাইল। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে আজ বিকেল 5টার মধ্যে সেই নামের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ। প্রশাসনিকভাবে এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ এই ক্ষেত্রে দেখা গেছে এর আগে যতজন আইএস আইপিএস অফিসারদের রদবদল হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি নামের তালিকা পাঠিয়ে দিয়েছিল, রাজ্যের থেকে নামের তালিকা চায়নি। এবারই দেখা গেল ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের ক্ষেত্রে রাজ্যের থেকে 3 জন অফিসারের নাম চাইলো জাতীয় নির্বাচন কমিশন। দ্বিতীয়ত রাজনৈতিকভাবে কেন গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস গোড়া থেকে আপত্তি জানিয়েছে, আপত্তির কারণ জানিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের আপত্তির কথা উল্লেখ করা হয়েছে। ফলত এখন দেখা নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভার বর্তমানে যাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে প্রত্যাহার করে নেয় নাকি, এবং দ্বিতীয়ত কাকে নতুন নিয়োগ হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তাকে প্রত্যাহার করা হয়নি। রাজ্য সরকারের থেকে 3 জনের তালিকা চেয়েছে, তার মধ্যে থেকে যাকে জাতীয় নির্বাচন কমিশন মনে করবে যে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে যোগ্য তাকে নিয়োগ করবে এবং তখনই বর্তমান রিটার্নিং অফিসারকে উইথড্র করে নেবে নির্বাচন কমিশন। তো এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কাকে নিয়োগ করে এবং আদেও নিয়োগ করে নাকি, আর তৃতীয়ত বর্তমান রিটার্নিং অফিসারকে প্রত্যাহার করে ফের কোন পদে দেয় নির্বাচন কমিশন। একদমই, অনেক ধন্যবাদ সোমরাজ। সোমবারই মাঝরাতে ভবানীপুর সহ রাজ্যের 73টি বিধানসভার রিটার্নিং অফিসার বদল করে কমিশন। নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয় ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে।
তৃণমূলের অভিযোগ মানতে চাননি শুভেন্দু অধিকারী। মাননীয় ভিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ আবার অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনে নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসারিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রডু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল,
এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা। মিশন ২৬ বিজেপির পাখির চোখ বাংলা, তাই ভিন রাজ্যের একাধিক নেতাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের অনেকের কাজেই ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ভোটে জিততে কোমর বেঁধে ময়দানে বিজেপি। এর জন্য ভিন রাজ্যের একাধিক নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের মূল কাজ সংগঠন মজবুত করা। এই সব দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতাদের অনেকের কাজেই ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার তিনি কলকাতায় বৈঠক করেন। সেই বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। ভোটের বঙ্গে ভিন রাজ্য থেকে ২৬ জন নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের জোন ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে হিমাচল প্রদেশের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ উত্তর ২৪ পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্র এবং কর্ণাটকের অরুণ বিনাড্ডি। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির পবন রানা এবং হরিয়ানার সঞ্জয় ভাটিয়া। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাড়তি দায়িত্ব দিয়েছে বিজেপি। এইসব নেতাদের কাজে বুধবার ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিকমতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। পৃথিবীতে আমরা সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, তো আমাদের সারা ভারত থেকে লোক আসবেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন। আমাদের লোকেরাও যখন অন্য রাজ্যে নির্বাচন হয়, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, আমরা যাইনি। এটাই স্বাভাবিক পরম্পরা। সংগঠনকে দুর্বল করার জন্য তো তারা আসেনি, তারা তো মজবুত করার জন্যই এসেছেন। মজবুত হচ্ছে। নিউজ 18 বাংলা।